আমরা ভারতের এমন অনেক ব্র্যান্ডের কথা জানি যা প্রায় সবার চেনা, কিন্তু এর পেছনের কোম্পানিটার কথা অনেকেই জানি না। আজকে আমরা ডিএস গ্রুপের সেই গল্পটাই বলবো, যারা একদম চুপচাপ একটা বিশাল সাম্রাজ্য বানিয়ে ফেলেছে। এই ক্যান্ডিটার কথা মনে আছে তো? পালস বাজারে আসার সাথে সাথে কি একটা ঝড় তুলেছিল। এটা কিন্তু তাদেরই একটা প্রোডাক্ট। বা ধরুন রজনীগন্ধার কথা, এটাও তো তাদেরই বানানো একটা প্রিমিয়াম মাউথ ফ্রেশনার, যা বছরের পর বছর ধরে জনপ্রিয়। শুধু তাই না, ক্যাচ মাসালা এটাও কিন্তু ওদেরই, প্রায় প্রত্যেকটা ভারতীয় রান্নাঘরেই বোধহয় পাওয়া যাবে। তো প্রশ্নটা হলো, এসব চেনা চেনা প্রোডাক্টগুলোর পেছনের আসল গল্পটা কি? কিভাবে দিল্লির একটা ছোট্ট দোকান থেকে 10,000 কোটি টাকার একটা এম্পায়ার তৈরি হয়ে গেল? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। গল্পের শুরুটা কিন্তু অনেক আগে, ১৯২৯ সালে। ধর্মপাল আর তার ছেলে সত্যপাল দিল্লির চাঁদনি চকে ছোট্ট একটা দোকান দিয়ে শুরু করেছিলেন, পারফিউম আর ঐতিহ্যবাহী মশলার দোকান। ওনাদের সাফল্যের মূল মন্ত্রটাই ছিল কোয়ালিটি আর ইনোভেশন। মানে দোকানটা শুধু দোকান ছিল না, হয়ে উঠেছিল একটা টেস্ট ল্যাবের মতো, যেখানে সারাক্ষণ নতুন নতুন ফ্লেভার নিয়ে পরীক্ষা চলত। ওদের সাফল্যের ভিত কিন্তু কয়েকটা খুব স্মার্ট ডিসিশনে তৈরি হয়েছিল। যেমন ধরুন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, যখন কাঁচামাল পাওয়াই মুশকিল, তখন ওরা সাপ্লায়ার্সদের উপর ভরসা না করে সোজা কৃষকদের কাছ থেকে জিনিস কেনা শুরু করে। এই একটা পদক্ষেপই ওদের অন্যদের থেকে একদম আলাদা করে দেয়, আর এভাবেই জন্ম হয় ওদের প্রথম ব্র্যান্ডেড প্রোডাক্ট জাফরানি পাত্তির। এইটা দেখুন কি অসম্ভব কনফিডেন্স! যখন ডিস্ট্রিবিউটররা ওদের প্যাকেট করা প্রোডাক্ট রাখতে রাজি হচ্ছিল না, তখন সত্যপাল সোজা দোকানদারদের কাছে চলে গেলেন। আর গিয়ে কি বললেন, বিক্রি না হলে আমরা ফেরত নিয়ে নেব। ভাবুন একবার, এই আত্মবিশ্বাসটাই তো সব দরজা খুলে দিয়েছিল। এরপর এলো ১৯৮০-র দশক। কোম্পানি তখন একটা নতুন টার্গেট সেট করল। তারা ঠিক করল চিরাচরিত পানের একটা প্রিমিয়াম মডার্ন ভার্সন তৈরি করতে হবে। আসলে ওই সময় পান মশলা বাজারটা বেশ অগোছালো ছিল। ডিএস গ্রুপ ঠিক এই সুযোগটাই কাজে লাগালো। ওরা এমন একটা প্রোডাক্ট বানানোর কথা ভাবল, যা শুধু স্বাদে সেরা হবে না, একটা স্টেটাস সিম্বল হয়ে উঠবে। আর এভাবেই এলো রজনীগন্ধা। আর ওরা যা করল তা হল পান মশলার পুরো কনসেপ্টটাই বদলে দিল, শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে। বলিউড তারকাদের নিয়ে এমন গ্ল্যামারাস অ্যাড বানালো যে রজনীগন্ধা আর শুধু একটা প্রোডাক্ট রইল না, হয়ে উঠল একটা লাইফস্টাইল সিম্বল। এটা কিন্তু তার আগে কেউ ভাবতেই পারেনি। তবে জানেনই তো, সাফল্যের সাথে সাথেই আসে বড় চ্যালেঞ্জ। ১৯৯০-এর দশকে কোম্পানি একটা বিরাট সমস্যার মুখে পড়ল, যা তাদের মূল ব্যবসাটাকে প্রায় শেষ করে দিচ্ছিল। প্রবলেমটা ছিল খুব অদ্ভুত। রজনীগন্ধা কিন্তু 100% তামাক ফ্রি একটা প্রোডাক্ট ছিল, কিন্তু সাধারণ মানুষের মনে একটা ধারণা গেঁথে গিয়েছিল যে এটা হয়তো তামাকজাত কোনো জিনিস। এই ভুল ধারণাটাই ব্র্যান্ডের ইমেজকে শেষ করে দিচ্ছিল। তার উপর আবার বাড়তে থাকা হেলথ কনসার্নস, সরকারি নিষেধাজ্ঞা, বিজ্ঞাপনের ওপর ব্যান, সব মিলিয়ে চাপটা বাড়ছিল। ডিএস গ্রুপ তখন বুঝতে পারছিল যে শুধু এই একটা ব্যবসার ওপর ভরসা করে আর বেশি দিন চলা যাবে না। আর ঠিক এখানেই কোম্পানির নতুন জেনারেশন একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিল। তারা ঠিক করল কোম্পানির ভবিষ্যৎকে এবার পুরোপুরি বদলে ফেলতে হবে। আর এই পুরো বদলের পেছনের আসল হিরো ছিল এমন একটা প্রোডাক্ট যার দাম ছিল মাত্র ৳১। একদম ঠিক, সেই প্রোডাক্টটা ছিল পালস ক্যান্ডি। বাইরে থেকে দেখতে একদম সাধারণ একটা ক্যান্ডি, কিন্তু এর ভেতরে ছিল এমন একটা টুইস্ট, এমন একটা স্বাদ যা পুরো মার্কেটকে নাড়িয়ে দিয়েছিল। ভাবতে পারছেন, এই ৳১ ক্যান্ডিটা কি অবিশ্বাস্য একটা সেলের রেকর্ড করেছিল! আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, কোনো অ্যাড ছাড়াই, মানে জিরো অ্যাডভার্টাইজিং, শুধুমাত্র লোকের মুখে মুখে শুনে এই পালস ক্যান্ডি মাত্র ৮ মাসে ১০০ কোটি টাকার সেল করে ফেলে। আর ২০১৭ সাল আসতে আসতেই এটা হয়ে যায় ইন্ডিয়ার ১ নম্বর ক্যান্ডি। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একটা সময় ছিল যখন ওদের রেভিনিউর প্রায় 90% আসতো তামাক জাতীয় ব্যবসা থেকে, আর আজ সেটা 10%-এরও কম। এর থেকেই বোঝা যায় ওদের এফএমসিজিতে আসার সিদ্ধান্তটা কতটা বড় একটা সাকসেস ছিল। তো আজকের দিনে এই কোম্পানিটা ঠিক কোথায় দাঁড়িয়ে?
চলুন ওদের বর্তমান পরিচয় আর বিজনেস ফিলসফিটা একটু দেখে নেওয়া যাক। আজকের দিনে ডিএস গ্রুপের পোর্টফোলিও কিন্তু অনেক বড়। দেখুন 42% আসছে ফুড অ্যান্ড বেভারেজ থেকে, 38% মাউথ ফ্রেশনার থেকে। এছাড়াও হসপিটালিটি আর অন্যান্য সেক্টর তো আছেই। মানে ওরা এখন পুরোপুরি একটা এফএমসিজি পাওয়ার হাউস। আর ঠিক এই কারণেই ডিএস গ্রুপকে বলা হয় সাইলেন্ট জায়ান্ট বা ভারতের নীরব দৈত্য। ওদের ফিলোসফিটা খুব সিম্পল, বেশি কথা না বলে কাজ করে দেখানো। ওদের সাফল্যটাই ওদের হয়ে কথা বলে। শেষ পর্যন্ত ডিএস গ্রুপের এই পুরো জার্নিটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা ব্র্যান্ডের জন্য আসলে কোনটা বেশি পাওয়ারফুল? খুব হইচই করে বিজ্ঞাপন দেওয়া, নাকি একদম নীরবে চুপচাপ নিজেকে বদলে ফেলে বাজারের শীর্ষে পৌঁছে যাওয়া? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।